বোর্ডে এরকম কোয়েশ্চেন আসছে যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু ইউজ করা লাগছে আবার এগুলোই। তোমাদের বোর্ডই হচ্ছে জানে না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ারের ভেতরে ডিফারেন্স। তখন আরেক বিজ্ঞানী বিপদে পড়ে গেলেন। তিনি দেখলেন যে একটা লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, ওর তো এইখানে চলার কথা ছিল, তাই না? কিন্তু কেন পানিতে ভাসে? কারণ সঙ্গদোষে লোহা ভাসে, এই জন্য লোহার তৈরি জাহাজও পানিতে ভাসে, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আমাদের ব্রেইনের। আমাদেরকে যখনই কোনো প্রশ্ন করা হয় আমরা দৌড় মারি উত্তর খুঁজতে, কিন্তু কখনো জাজ করি না যে প্রশ্নটা ঠিক আছে কিনা। আমি আবার একটু তোমাদেরকে ফ্ল্যাশব্যাক দিই। আমাদের পড়াটা এরকম ছিল, তাই না? যে মডিফায়ার এটাকে আমরা পজিশনের পার্সপেক্টিভ থেকে দুই ভাগে ভাগ করি, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আর স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটাকে আবার আগে দুই ভাগে ভাগ করতে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর কি কোয়ান্টিটি। এখন আমরা এটাকে কিভাবে ভাগ করি? একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা কি ডিটারমিনার্স। ডিটারমিনার্সের আরেক নাম কি বলতো? লিমিটিং অ্যাডজেক্টিভ। আমাদের এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ পুরোটাই শেষ। এখানে আমরা অনেক কিছু শিখছি, তাই না? এখন আমরা হচ্ছে যাব ডিটারমিনার্স। এটা যখন আমরা শেষ করব তারপরে আমরা যাব অ্যাডভার্বে এবং পুরো মডিফায়ারে আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে আমরা যাব ডিটারমিনার্স। সবাই একটু ডিটারমিনার্স লেখো। তাহলে আমরা একটু লিখি ডিটারমিনার্স। ডিটারমিনার্সে আমরা কোনো ডেসক্রিপটিভ টাইপের কিছু পাবো না, যেমন ধরো হচ্ছে বিউটিফুল, নাইস, গ্রেট, ব্যাড, এই টাইপের জিনিস না। এখানে সংখ্যা থাকবে, পরিমাণ থাকে, বা ধরো নির্দিষ্টতা টাইপের কোনো কিছু থাকে। কারণ এগুলোতে আমরা হচ্ছে ডিটারমিনার্সে আলোচনা করি। এখন এই ডিটারমিনার্সকে আমরা তিনটা ভাগে ভাগ করি। এক নম্বরে হচ্ছে তোমার আর্টিকেল। আর্টিকেল কিন্তু এইভাবে আসছে। আনফর্চুনেটলি আমরা ছোটোবেলা আর্টিকেলটাকে আলাদাভাবে পড়ছি, তাই না? আসলে এটা ওই মডিফায়ারের আন্ডারে পড়ে এবং অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে। আর্টিকেল সবসময় কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর্টিকেল, তারপরে হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার, আর হচ্ছে তোমার পজেসিভ। ইংলিশ শেখার জন্য আসলে এত ধরনের ক্লাসিফিকেশন লাগে না, কিন্তু আমাদের এইচএসসি আর পরবর্তী অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেন প্যাটার্ন, ওগুলোর কারণে হচ্ছে আমাদের এই টাইপের জিনিসগুলো একটু শেখা লাগে। তো আমাদের হাতে আসলে কিছু করার নেই। তো এই আর্টিকেলের ব্যবহার তোমার মডিফায়ারে আসবে না। তাহলে কিভাবে পরীক্ষা আসবে? এই যে একটু পরেই বলবো। তো আর্টিকেলকে আমরা কয় ভাগে ভাগ করি বলো তো? দুই ভাগে। কোয়ান্টিফায়ারকে 4 ভাগে, পজিটিভকে 2 ভাগে। এই ধরনের সংখ্যাবাচক প্রশ্ন কখনো পরীক্ষাতে আসবে না তোমাদের অ্যাডমিশন টেস্টেও, যে আর্টিকেল কত ধরনের, কোয়ান্টিফায়ার কত ধরনের। জাস্ট এদের ভেতরকার যে নলেজগুলো ওগুলো আসবে। এগুলো অনেক আগের কোশ্চেন এরকম দিত যে এটা কত প্রকার। এই কত প্রকার টাইপের কোশ্চেন এখন আর দেয় না। তো এগুলো না পড়লেও চলবে, কিন্তু জেনে রাখো আর্টিকেলকে আমরা ভাগ করলাম 2 ভাগে, এবং 1 নম্বরে আমরা ধরো বললাম ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কোনটা বলো তো? হ্যাঁ, কেউ বললা দি, কেউ বললা দা, দুইটার ভিতরে ডিফারেন্স কি বলো তো? ধরো একটা বিখ্যাত বই আছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এইটাকে বলে তারা দি, আর এইটাকে বলে দা। যে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা একটা বিখ্যাত বই। যে বৃদ্ধ মানুষের আগে দি হয়, এরকম কিছু রুল। হ্যাঁ, কে যেন কি বললো? হ্যাঁ, যে ভাওয়েলের আগে দি আর কনসোনেন্টের আগে কি হয়? দা হয়। কিন্তু এগুলো আসলে কেউ মেনটেন করে না। তুমি সবই দা দি বলে দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এগুলো একটু জানানো দরকার, এই জন্য জানালাম, কিন্তু এগুলো মেনটেন না করলেও চলবে। ডেফিনিট আর্টিকেল গেল, তারপরে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল আমরা কাদের পাই? এ আর এন। এখন এটা পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় তোমাকে বলে দিতে পারে ইউজ এ ডিটারমিনার। যদি বলে ইউজ এ ডিটারমিনার, আর্টিকেলগুলো তো ডিটারমিনারের মধ্যেই পড়ে, তাহলে যদি দরকার হয় তো ইউজ করবা। যদি বলে ইউজ অ্যান আর্টিকেল, তখন যেটা মন চাই ইউজ করবা। যদি বলে ডেফিনিট আর্টিকেল, তখন কি হবে? আমাদের দায়ী দেয়া লাগবে। যদি বলে ইউজ অ্যান ইনডিফিনিট আর্টিকেল, তখন কি করা লাগবে? এই দুইটা থেকে একটা দেয়া লাগবে। ক্লিয়ার?
এখন বলো তো ভাইয়া এ কোথায় হয় আর অ্যান কোথায় হয়? ছোটবেলায় পড়ছো তাই না? ভাওয়েলের আগে অ্যান হয়, কনসোনেন্টের আগে হয়। এখন যদি প্রশ্ন করি কেন হয়, উত্তরে কি বলবা? যে এটাই নিয়ম, তাই না? এই কারণেই হয়। আচ্ছা, নিয়মটা কোত্থেকে আসলো আমরা একটু দেখি। একটা সময় না এ অ্যান বলতে কিছু ছিল না, একটা ফুল ওয়ার্ড ছিল যেটার শর্ট ফর্ম হচ্ছে এ অ্যান। ওই ফুল ওয়ার্ডটাই সবাই ইউজ করতো। সেটা কি বলতো? মানে এ অ্যান কিসের শর্ট ফর্ম? অনেকে বলে ওয়ানের শর্ট ফর্ম। ওয়ানের শর্ট ফর্ম ওয়া হতে পারে, এ অ্যান হবে কোন দুঃখী, তাই না? এ অ্যান আসছে মূলত এনি থেকে, মনে থাকবে? এনি থেকে এ অ্যানের জন্ম। কিভাবে জন্ম? একটা সময় এ অ্যান ছিলই না ধরো, তখন মানুষ বলতো এনি বুক, বা ধরো এনি পেন, বা ধরো এনি অ্যাপেল, এইভাবে হচ্ছে বলতো। ভাষা পরিবর্তনের অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের অলসতা। কেন মানুষ না সবসময় সবকিছুকে যতটা পারে ছোট করে বলার ট্রাই করে। যেমন ধরো হচ্ছে তোমরা তোমাদের কলেজকে কি বলো? আরইউএমস। মাইলস্টোন কলেজ এরা আবার সংক্ষেপে কি বলে? আচ্ছা যাক, আমরা ওইদিকে না যাই। এখন বুয়েটিয়ানরা এরা তো মনে হয় পুরো ফুল ফর্ম জীবনও মনে হয় বলেনি। এক আন্টি এসে সেই দিন বলতেছে যে বাবা ওরা একটু ভালো করে পড়াও, ও যেন বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে পারে। হ্যাঁ, মানে বিষয়টা এরকম হয়ে গেছে, ডিএমসি মেডিকেল কলেজ। আচ্ছা, ওগুলোই তো শর্ট ফর্ম, তাই না? আমরা কি করি? অলসতা করে সবকিছুকে শর্ট করে ফেলি। তো এটা ভাষার পরিবর্তনের একটা অন্যতম কারণ বলতে পারো। আমরা মাঝে মাঝে অনেক সাউন্ড হচ্ছে বলি না, যে এনি পেন, এনি অ্যাপল, এই দুইটা না আস্তে আস্তে এই ওয়াই সাউন্ডটা বাদ যাওয়া শুরু হলো। অনেকেই ওয়াইটা হচ্ছে বলা মানে বাদ দেওয়া শুরু করলো। তখন হয়ে গেল কি অ্যান পেন, আবার ধরো হচ্ছে অ্যান অ্যাপল। এইটা কি লিখছি বলো তো ভাইয়ারা? কেন ডাবল টি? তাহলে উচ্চারণটা এরকম হওয়া উচিত ছিল না? বেটার। তো পুরো ইন্ডিয়ান ইংলিশ হয়ে গেল, তাই না? আচ্ছা, বেটার কি আমরা বলি? আমরা বাঙালিরা খুব সহজে ডাবল কনসোনেন্ট উচ্চারণ করতে পারি। চট্টগ্রাম, পদ্মা সেতু খুব ইজিলি পারতেছি না? ওরা কেন যেন এগুলো পারে না। ওদেরকে চট্টগ্রাম বলতে বলো, ওরা বলবে চট্টগ্রাম। হ্যাঁ, পদ্মা সেতু এরকম ভাবে বল। ওরা না ফুল ফর্ম হচ্ছে উচ্চারণ করতে পারে না, মানে ডাবল কনসোনেন্ট উচ্চারণ করতে পারে না। এটা করে বেটার বলেই চালিয়ে দেয়, কিন্তু লেখা তো আছে বেটার। তো ওরা এইখানেও সেম ঘটনাটা ঘটে। ডাবল কনসোনেন্ট তো যদিও পরপর আলাদা আলাদা দুইটা ওয়ার্ড, কিন্তু বলার সময় তো এক ফ্লোতেই বলা লাগে, তাই না? পরপর দুইটা কনসোনেন্ট চলে আসে। তো এই জন্য কি হয় যে একটা কনসোনেন্ট আস্তে আস্তে বাদ যাওয়া শুরু হয়, এনটা আস্তে আস্তে বাদ যাওয়া শুরু হলো। এন পেন আমরা বাংলায় খুব ইজিলি বলতে পারি, আমরা বাঙালিরা। ওদের জন্য এন পেন পরপর দুইটা কনসোনেন্ট স্পষ্টভাবে উচ্চারণ করাটা কেন যেন ডিফিকাল্ট। এই জন্য এনটা আস্তে আস্তে বাদ যাওয়া শুরু করলো। এটা হয়ে গেল আ পেন। আর এটা অ্যান অ্যাপল এক ফ্লোতে বলতে পারলো তো, কারণ কনসোনেন্ট আর ভাওয়েল, কোনো সমস্যা হয়ে গেল না। এটা এরকমই থাকলো। ইউজুয়ালি কি হয় যে যখন কোনো এভলিউশন ঘটে আগেরটা বিলুপ্ত হয়ে যায় না, কিন্তু ইংলিশে এখনো আগেরটাও ইউজ হয়, আবার এগুলোও ইউজ হয় এবং একই সেন্স মেক করে। ধরো এখানে অনেকগুলো বই রাখা আছে, আমি বললাম গিভ মি এনি বুক, এটা যা সেন্স মেক করবে গিভ মি আ বুক বললে সেম একই সেন্সই মেক করে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এ অ্যান কিসের ফর্ম বলো? এনি। তাহলে এটা মুছে ফেললাম আমরা। এখানে কোনো আর্টিকেলের ব্যবহার আসবে না, তবে এটা মুছে ফেলি। এবার আসে যা কোয়ান্টিফায়ার। এখন কোয়ান্টিফায়ার একটু বেশি বড়, তো আমি একটু এগুলো মুছি। কোয়ান্টিফায়ারকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে, তাই না? 1 নম্বরে আমরা লিখতে পারি নিউমারিক কোয়ান্টিফায়ার। এই নিউমারিক কোয়ান্টিফায়ারকে আবার কেউ কেউ নিউমারালসও বলে। এটাও পরীক্ষাতে প্রায় আসে, ইউজ এ নিউমারাল এরকম ভাবে বলে দেয়। এগুলাকে আবার কার্ডিনাল নাম্বারও বলে। কার্ডিনাল নাম্বার কোনগুলো বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4 5 6 এগুলোকে আমরা কি বলি? কার্ডিনাল নাম্বার। এইভাবে পরীক্ষা আসতে পারে, ইউজ এ কার্ডিনাল নাম্বার। আচ্ছা বলো তো ভাইয়ারা, কার্ডিনাল নাম্বারকে
ম্যাথের পার্সপেক্টিভ থেকে কি নামে ডাকা হয়? ম্যাথে এদেরকে কি নামে ডাকি আমরা? বলো তো, বলো বলো বলো। কার্ডিনাল নাম্বারকে কি নামে ডাকা হয়? আমরা এটাকে ইনফরমালি কাউন্টিং নাম্বারও বলতে পারি। কাউন্টিং নাম্বার শুরু হয় কোত্থেকে বলো তো? আচ্ছা, কে হচ্ছে গুনতে, তুমি গুনতে পারবা? তুমি একটু এখান থেকে একটু উচ্চ স্বরে গুনো তো, আমরা একটু শুনি। হ্যাঁ, গুনো। হ্যাঁ, আচ্ছা। ও কোত্থেকে গোনা শুরু করলো? 1 থেকে। কেন 0 থেকে গুনো নাই কেন? যে 0, 1, 2, 3। ছোটবেলায় যখন হচ্ছে লিখতে দিত তখন কি বলতো 0 থেকে 100 পর্যন্ত লেখো? কি বলতো 1 থেকে 100 পর্যন্ত লেখো? তাহলে কাউন্টিং নাম্বারে কি আসলে 0 পাই আমরা? নাই। কাউন্টিং নাম্বার শুরু হয় কোত্থেকে? 1 থেকে। 1 থেকে যে নাম্বারগুলো শুরু হয়, মানে কাউন্টিং নাম্বারকে ম্যাথে কি নামে ডাকা হয়? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা কি? তাহলে বাকিগুলো কি অস্বাভাবিক সংখ্যা? ন্যাচারাল নাম্বারের বাংলা যদি হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বাকি সব কি অস্বাভাবিক সংখ্যা? আচ্ছা, ন্যাচারালের বাংলা কি বলো? স্বাভাবিক না প্রাকৃতিক? প্রাকৃতিক। তাহলে এই সংখ্যার নাম হওয়া উচিত ছিল কি? প্রাকৃতিক সংখ্যা। আনফরচুনেটলি কেউ এটার নাম প্রাকৃতিক সংখ্যা দেয় না, তারা কি দিছে? স্বাভাবিক সংখ্যা। এটা একটা ভুল। কেন ভুল এটার ব্যাখ্যা দিচ্ছি এখনই। আমরা ইংলিশের সাথে ম্যাথ ফ্রি। কি যেন বলে, ন্যাচারাল নাম্বারের নেচারের সাথে কানেকশন আছে। কিভাবে কানেকশন আছে এইটা জানার জন্য আমাদের যাওয়া লাগবে প্রাচীন গ্রিসে। এখন এই যেটা শুনেও হেসে দিছে যে কিছু হইলেই সবাই খালি গ্রিসে দৌড় মারে কেন, তাই না? এটা একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এর পেছনে রিজনও আছে। রিজনটা হচ্ছে গ্রিকদের কলাপস ঘটে মূলত রোমানদের অ্যাটাকের কারণে, এবং রোমানরা কি করে সব স্ক্রিপ্ট বলো, নলেজ বলো, সব কিছু নিয়ে যায়। এটাকে তারা মোটামুটি ডেভেলপ করে। পরবর্তীতে এগুলো চলে যায় হচ্ছে বিভিন্ন খ্রিস্টান চার্চের আন্ডারে। মুসলিমরা পরবর্তীতে এগুলো নিয়ে এসে আবার হচ্ছে ডেভেলপ করে। রেনেসাঁ যুগে আবার ইউরোপিয়ানরা মুসলিমদের কাছ থেকে এগুলো নিয়ে আবার ডেভেলপ করে বর্তমান পর্যায়ে নিয়ে আসে। এই জন্য আমরা এই জার্নিটা জানি যে গ্রিকরা কি বলেছেন। এই সেম ঘটনাটা আর কোনো সিভিলাইজেশনের ক্ষেত্রে ঘটে নাই। ইজিপশিয়ান সিভিলাইজেশন এটা ঘটে নাই। তুমি যদি গ্রিক সিভিলাইজেশন আর ইজিপশিয়ান সিভিলাইজেশন দেখো, দেখবা ইজিপশিয়ান সিভিলাইজেশন আরও বেশি স্ট্রং ছিল, কিন্তু তাদের নলেজ আমরা পাই না, কারণ এই নলেজের যে জার্নিটা এইটা হয় নাই। বা আমরা যে হচ্ছে লিখিত যে হচ্ছে স্ক্রিপ্টগুলো পাই ওই ইজিপ্ট থেকে, ওইখানের স্ক্রিপ্টগুলোকে আজ পর্যন্ত রিভিল করা যায় নাই ওইভাবে। এই জন্য আমরা জানি না যে ওরা আসলে কী লিখছে বা কী বলছে। যদি এই জিনিসটা, সেম ঘটনাটা যদি ইজিপ্টের সাথে ঘটতো, তাহলে আমরা ইজিপশিয়ান সিভিলাইজেশন সম্বন্ধেও অনেক কিছু জানতে পারতাম, বা অনেক জ্ঞান বিজ্ঞানের অনেক সোর্স ওইখান থেকে আসতো। শুধু এই ইজিপশিয়ান সিভিলাইজেশনই না, আরও যত সিভিলাইজেশন আছে সব সিভিলাইজেশন থেকে আমরা অনেক জ্ঞান বিজ্ঞান পেতাম, কিন্তু এটা পাই নাই, কারণ ওইটা আমরা রিভিল করতে পারি না। বুঝা গেছে? এই জন্য কথায় কথায় গ্রিকদের কথা চলে আসে। এখন প্রাচীন গ্রিকরা কি ভাবতো? ধরো আমাদের ওই যে মোশন নিয়ে যখন আমাদের কোনো চ্যাপ্টার শুরু হয়, আমরা যখন হচ্ছে ফিজিক্স পড়ি, আমাদের চ্যাপ্টারটা শুরু হয় কিভাবে? তোমরা পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছো বা জেনে এসেছো এই 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 এই, এখন তোমরা জানবে এই সেই সেই সেই। তারপরে বলে যে তোমরা জেনে অবাক হবে যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরে, পায়ের নিচে পৃথিবী ঘুরে, এ সব কিছুই গতি। নাও নিউটনের 3টা সূত্র নাও, নাও একটু ম্যাথ করো। এটা কোনো কিছু হইল? বললো হঠাৎ করে যে মাথার উপরে ফ্যান ঘুরে, তারপরে হচ্ছে আমারে ধরাই দিল যে ম্যাথ করো। কারণ আর কিছুই বললো না। এতে করে না তুমি নলেজের ফ্লোটা বুঝতে পারো না। কারণ তুমি বুঝতে পারো না যে কিভাবে নলেজটা কিভাবে তোমার পর্যায়ে আসছে। এটা সামনেও তো ওর একটা জার্নি আছে, তাই না? এই জিনিসগুলো আমরা কখনো ফিল করতে পারি না। আমাদের এডুকেশনটাকে অত্যন্ত বোরিংভাবে প্রেজেন্ট করা হয়। এটার পেছনে একটা পলিটিক্যাল মানে বাজে বলা যায় পলিটিক্স আছে এটার পিছনে, যে জনগণ যখন হচ্ছে অ্যাকচুয়াল নলেজ পেয়ে যাবে, মানে অনেক কিছু জানা শুরু করবে, তখন আর সে সরকারকে মানবে না। ওই যে প্রায়ই হচ্ছে আমি বলি যে সত্যজিৎ রায়ের একটা মুভি ছিল না, হীরক রাজার দেশে, ওইখানে সে সব হচ্ছে রাজা হচ্ছে সব স্কুল বন্ধ করে দিছিল। তখন একজন জিজ্ঞেস করছিল যে কেন? তখন সে বলছিল যে এরা যত বেশি জানবে তত কম মানবে। তো আমরা যত বেশি জানি তখন হচ্ছে রাষ্ট্রের অনেক সমস্যা হবে। এই জন্য নলেজটাকে আমাদেরকে খুবই বোরিংভাবে প্রেজেন্ট করে। আমাদের যে একাডেমিক যে সিলেবাস, জাস্ট এইটাই যদি তুমি পড়ে পড়ে আগাও, তুমি একটা রোবট হবে, আর কিচ্ছু না। তুমি আসল নলেজের স্বাদটাই পাবা না।
এখন এই মোশনের চ্যাপ্টারটা বা গতির চ্যাপ্টারটা এইভাবে না শুরু করে আরেকভাবে তারা শুরু করতে পারতো। কিভাবে শুরু করতে পারতো? যেমন প্রাচীন গ্রিসে তারা হচ্ছে গতি নিয়ে কি চিন্তা করতো জানো? তারা বলতো যে পৃথিবীর সব এলিমেন্টকে তারা দুই ভাগে ভাগ করছিল, একটা হচ্ছে লিভিং বিইং আর একটা হচ্ছে নন লিভিং বিইং। এবং তারা বলতো যে লিভিং বিইংই হচ্ছে একমাত্র মোশন গেইন করতে পারে, গতিপ্রাপ্ত হতে পারে, নন লিভিং বিইং কখনো পারে না। একটা পেনকে আমি যদি কোথাও রেখে দিই এটা কোনো গতি পাবে না। কিন্তু তারা এটাও বললো যে কোনো একটা লিভিং বিইং যদি তাকে গতি দেয় তাহলে সে গতি পাবে। এখন অনেকে প্রশ্ন করলো যে আচ্ছা বাতাসের গতি কোত্থেকে আসে? তখন তারা বললো এটা হচ্ছে দেবতাদের নিঃশ্বাস। দেবতারা মাঝে মাঝে হচ্ছে রেগে যায়, জোরে নিঃশ্বাস দেয়, তখন ঝড়টড় শুরু হয়। আমরা যদি ওই আমলে থাকতাম হয়তো আমরা ওইসব বিশ্বাস করে বসে থাকতাম। তারপরে আরেক দল পাকনা ছেলে পেলে প্রশ্ন করলো যে আচ্ছা আমরা যখন আগুন জ্বালাই ধোঁয়াটা যে উপরের দিকে উঠে, ধোঁয়াটা কোন দেবতা এসে ধাক্কা দিয়ে উপরে উঠে? এখন আর কেউ কোনো অ্যান্সার দিতে পারলো না। এই অ্যান্সারটা অনেক দিন পরে একজন দিল। কে দিল সেইটা বলার আগে তার ছোটবেলার একটা কাহিনী বলি। সে হচ্ছে গেল প্লেটোর একাডেমিয়াতে, মানে প্লেটোর একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ওই প্রতিষ্ঠানকে বলা হতো একাডেমিয়া, ওইখান থেকে একাডেমি ওয়ার্ডটা আসছে। তো প্লেটোর কাছে হচ্ছে গেল একটা বাচ্চা ছেলে, বলল যে গুরু আপনার তো অনেক জ্ঞান, আমাকে একটু জ্ঞান দেন। সে তাকে তাড়াই দিল। আমরা যেমন এখন বলি না এডুকেশন ফর অল, পৃথিবীর ইতিহাসে কখনো এডুকেশন ফর অল ছিল না, কেন এটা আসলে তোমার এলিট ক্লাসের জন্যই ছিল। আর যখনই এডুকেশন ফর অল হয়ে গেল তখনই হয়ে গেল রাষ্ট্রের সমস্যা, যে মানুষ জানবে আমাকে মানবে না। তখনই একটা প্ল্যান নিয়ে তোমাদের এডুকেশনে দেখবা কি প্রচুর পরিমাণে আননেসেসারি জিনিসে ভরা, তোমার সময়টাকে তারা নষ্ট করে দিচ্ছে। এবং দেখবা যে পুরো এডুকেশনের জার্নিটাও আমাদের এমনভাবে সেট করা, তুমি পুরোপুরি অনার্স মাস্টার্স কমপ্লিট করে দাঁড়াতে দাঁড়াতে দেখবা 30 বছর নাই, বাকি 30 বছর আর কি করবা তুমি? মানে তোমার যৌবন খেয়ে দিছে পুরো এডুকেশন। আচ্ছা যাক, কিছু তো করার নাই, এর মধ্যে দিয়ে আমাদের আগানো লাগবে। তো পরের দিনও আবারও বাচ্চা ছেলেটা আসলো যে গুরু একটু জ্ঞান দেন না, আবারও তারাই দিস, আবারও আসছে, আবারও তারাই দিস, আবারও আসছে, আবারও তারাই দিস। তারপরও সে আসছে। এখন প্লেটো তো খুবই অবাক যে এই ছেলের এত ডেডিকেশন কেন। পরে বাচ্চা ছেলেটাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা সমুদ্রের পাড়ে হাঁটি, তুমি সমুদ্রের পাড়ে এসো, আমি তোমাকে জ্ঞান দিব, তুমি নিয়ে যেও। তো পরের দিন ঠিকই সে সকালবেলা হচ্ছে চলে গেল সমুদ্রের পাড়ে। তো প্লেটোর কাছে গেল যে গুরু আপনি আসতে বলছিলেন, আমি আসলাম, যে আপনি বলছিলেন যে জ্ঞান দিবেন, দেন নিয়ে যাই। তখন সে বলল জ্ঞান তো সমুদ্রের দিকে, চলো আমরা সমুদ্রের দিকে হাঁটি। এই বলে তার হাত ধরে হাঁটা শুরু করলো। হ্যাঁ, রোমান্টিক ওয়েতে না, মানে নর্মালি হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে যখন হচ্ছে হাঁটু সমান পানি, ছেলেটা জিজ্ঞেস করলো যে কোথায় জ্ঞান? তখন বললো আরেকটু সামনে। তো যখন কোমর সমান পানি আবার জিজ্ঞেস করলো যে কোথায়? বলো আরেকটু সামনে। তো যখন গলা সমান পানি তখন জিজ্ঞেস করলো যে কোথায় জ্ঞান? অনেক দূর তো আসলাম। তখনই প্লেটো কি করলো, তাকে পানিতে চুবাইয়ে ধরলো। সে প্রাণপণ চেষ্টা করতেছে কিন্তু তাকে আর উঠানোর কোনো নামই নেই। তারপরে যখন সে আধমরা হয়ে গেছে তখন তাকে টেনে তুলছে এবং তীরে নিয়ে এসে তাকে ঠিকঠাক করছে। তারপরে ওই ছেলেটাকে বলছে যে তোমাকে যখন পানিতে চুবাইয়া ধরছি, তুমি তোমার জীবনটা বাঁচানোর জন্য যে সংগ্রামটা করছো, সেই সংগ্রামের জন্য যদি সেই সংগ্রামটা যদি জ্ঞানের জন্য তুমি করতে পারো তাহলেই তুমি জ্ঞান পাবা। আর এই বাচ্চাটাই হচ্ছে পরে বড় হয়ে হয় এরিস্টটল, যার জ্ঞান হচ্ছে প্লেটোকেও ছাড়াই যায়। তো এই তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই, তোমাদেরকে তো আমি পানিতে চুবাইতে পারবো না, মানে এই গল্প থেকে তোমরা যতটুকু হচ্ছে ইন্সপাইরেশন নিতে পারো। তো আমরা ওই সংগ্রামটা যদি করতে পারি তাহলেই না আমরা জ্ঞান পাবো। জ্ঞান না আমিও তোমাকে দিতে পারবো না, কোনো বইও তোমাকে দিতে পারবে না। জ্ঞান আমার থেকেও আসে না, টিচারের কাছ থেকেও আসে না, বই থেকেও আসে না। জ্ঞান আসে হচ্ছে আল্লাহর কাছ থেকে। তুমি যদি জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে জ্ঞান আমার আল্লাহর কাছ থেকেই আসবে, আমি পরিশ্রম করি, দেখবা কোত্থেকে তুমি জেনে গেছো, একটা সময় নিজেও তুমি হচ্ছে রিলেট করতে পারবে না যে কোত্থেকে জানছি। তো যাই হোক, সেই এরিস্টটল সে এসে ফাইনালি এই সলিউশনটা দিল যে ধোঁয়া কেন আকাশের দিকে চলে যায়। তো তিনি কি করলেন, তিনি বললেন যে এই পৃথিবীর সব এলিমেন্টকে 2টা না 4টা ভাগে ভাগ করা উচিত। এবং তিনি 4টা জিনিসকে তিনি 4টা লেয়ারে ভাগ করলেন। এটাকে বলা হয় ইংলিশে ন্যাচারাল পজিশন। তিনি সবার আগে জায়গা দিলেন আর্থকে, সলিড জাতীয় জিনিসগুলো, সলিড পদার্থ যত আছে ওগুলাকে সবার আগে জায়গা দিলেন। তারপরে কি হবে বলতো? ওয়াটার, তাই না? তারপরে কি হবে বলো? এয়ার। আর তারপরে কি? ফায়ার বা স্মোক। তখন না মেঘকে অনেকে স্মোক ভাবতো, যেগুলো ধোয়া। তো অনেকেই জিজ্ঞেস করছে যে তাহলে এই যে চাঁদ সূর্য ওগুলো কি? তো এইটাকে তারা এরিস্টটল বলেন এগুলো হচ্ছে ইথার, কেমন, বা এইটা হচ্ছে একটা আননোন কোনো একটা কিছু অবজেক্ট, যেটা আসলে আমাদের পৃথিবীর নলেজ দিয়ে রিভিল করাটা আসলে সম্ভব না।
আচ্ছা, তো তিনি বললেন যে পৃথিবীর প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের জায়গায় যাওয়ার জন্য মোশন গেইন করে। কিভাবে? ধরো আমি একটা কয়েন এয়ার থেকে ছেড়ে দিলাম, এটা কি হবে? প্রথমে ওয়াটারের দিকে যাবে, তারপর ওয়াটার হয়ে কি হবে? এদিকেই তো পড়বে। আবার ওই যে ধোয়ার বিষয়টা কি ছিল, যখন আমরা আগুন জ্বালাই তখন আগুন বা ধোয়ার স্থানটা কোথায়? এয়ারের উপরে, এই জন্য সে হচ্ছে ঊর্ধ্বগামী। অ্যান্সারটা পেয়ে গেলাম না আমরা? এখন এই দুইটা মোশন যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি, কোনটা বেশি ফাস্ট বলো তো? এয়ারেরটা। আর এইটার হচ্ছে তোমার গতিটা কমে যাবে। কেন কমবে? মাধ্যমের ঘনত্ব বেড়ে গেছে, তাই না? তিনিও সেম কথাটাই বললেন যে কোনো একটা কিছুর গতি, মাধ্যমটা যত বেশি ঘন হবে গতি তত কমতে থাকবে, মাধ্যম যত বেশি হালকা হবে বস্তুটা সর্বোচ্চ বেগে যাবে। তখন আরেক বিজ্ঞানী বিপদে পড়ে গেলেন। তিনি দেখলেন যে একটা লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে। ওর তো এইখানে চলার কথা ছিল, তাই না? কিন্তু কেন পানিতে ভাসে? কারণ সঙ্গদোষে লোহা ভাসে, এই জন্য লোহার তৈরি জাহাজও পানিতে ভাসে, তাই না? আমরা এখন জানি এটা কি আবিষ্কার করছে বলো তো? আর্কিমিডিস। সে এটা আবিষ্কার করে কি করছিল? দৌড় মারছিল, তাই না? এবং তার গায়ে কোনো জামা কাপড়ও ছিল না। তো প্রাচীন গ্রিসে জামা কাপড় না থাকাটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ আমরা এখন শুনে হয়তো অনেক অবাক হই। তো যাই হোক, সেই কথাতে আমরা না যাই, আমরা আবার একটু এদিকে চলে আসি। অনেকেই প্রশ্ন করলো, আচ্ছা তীরের গতিটা কিভাবে আসে? তখন এরিস্টটল কি বলছে জানো? এই তীর নাকি তার সামনের এয়ারকে ধাক্কা দেয়, এবং সেই এয়ার নাকি ওকে এসে আবার পিছন দিক থেকে ধাক্কা দেয়, এবং এইভাবে নাকি সে আস্তে আস্তে যেতে থাকে। এই ধাক্কার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং এটা আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। আমরা জানি এটা একটা ভ্রান্ত কথাবার্তা, তাই না? এটার কোনো ভিত্তিই নেই। তো একদল স্টুডেন্ট প্রশ্ন করলো যে আচ্ছা, আমরা যখন এই যে একটু আগে তো আপনি বলছেন মাধ্যম যত বেশি হালকা হবে বস্তুটা তত বেশি জোরে যাবে, তত বেশি দ্রুত যাবে, তাহলে সবচেয়ে হালকা মাধ্যম কি বলতো? সবচেয়ে হালকা মাধ্যম কি? ভ্যাকিউম। এয়ারও না, এয়ার তো হচ্ছে, এয়ারেরও তো কিছু আছে জিনিস, তাই না? ভ্যাকিউমটাকে আমরা ধরতে পারি সবচেয়ে হালকা মাধ্যম। তো সবচেয়ে হালকা মাধ্যমে ভ্যাকিউমে একটা তীরের গতি সবচেয়ে বেশি হওয়ার কথা না? কিন্তু তার এই কথা মতো তো এখানে তো কোনো বাতাসই নাই, তাহলে কে এসে ওকে পিছন থেকে ধাক্কা দিবে? এরিস্টটল পড়ে গেলেন মহাবিপদে। তিনি তখন সেই কালজয়ী কথাটা বলে ফেললেন যে নেচার নেগলেক্টস ভ্যাকিউম। নেচারে ভ্যাকিউম বলতে কিছু নাই, নেচারে শূন্য বলতে কিছু নাই। তোমরা যে ফেসবুকে প্রায় আবেগ আপ্লুত হয়ে যে লেখো শূন্য আমার হৃদয়, এগুলো সব মিথ্যা কথা। শূন্য বলতে কিছু নাই, শূন্যতা বলতে কিছু নাই। এখন আমরা কৃত্রিমভাবে ভ্যাকিউম ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা পৃথিবীর মধ্যে কোনো ভ্যাকিউম পাই? আসলে পাই না। তার এই কথার যে কেউ কাউন্টার করবে তার কোনো উপায়ও ছিল না। সবাই মেনে নিচ্ছে আজ ঠিক আছে, নেচারে শূন্য বলতে কিছু নাই। এই জন্য ন্যাচারাল নাম্বার শুরু হয় কোত্থেকে? 1 থেকে শুরু হয়, 0 কিন্তু ন্যাচারাল নাম্বার না। তাহলে প্রাকৃতিক সংখ্যা আসলে কি? 1 2 3 4 5, শূন্য কোনো প্রাকৃতিক সংখ্যা না, এটা প্রকৃতিতে এক্সিস্ট করে না। তাহলে ন্যাচারাল নাম্বারের বাংলা কি হওয়া উচিত ছিল? অবশ্যই প্রাকৃতিক সংখ্যা হওয়া উচিত ছিল। হয়তো ভবিষ্যতে এই ধরনের সংশোধনগুলো হবে, আমরা আশা করতেই পারি। এখন এই কথাটার পরে হচ্ছে আরেকটু ডেভেলপ করা হয়। এরিস্টটল মোটামুটি মারা যাওয়ার প্রায় 1000 বছর পরে একজন ইজিপশিয়ান সায়েন্টিস্ট বলছিল যে এই কথাটা আসলে ভুল, এটা আসলে ভুল। কিন্তু এই ভুলটাকে কাউন্টার করার মতো আসলে মানে সে যে বলছে যে এটা ভুল, এটার জন্য যথেষ্ট প্রমাণ বা ব্যাখ্যা আসলে তিনি দিতে পারেন নাই, বা হচ্ছে মানুষ বিশ্বাসও করে নাই। তারও প্রায় 500-600 বছর পরে আরেকজন মুসলিম স্কলার তিনি বললেন যে একটা তীরের গতি আসলে আসে মায়াল থেকে, কেমন একটা অ্যারাবিক ওয়ার্ড সম্ভবত। তো তীরটা যখন হচ্ছে ছোড়া হয়, যেটাকে আমরা এখন এই যে গতি টতি বলি, তাই না? ভরবেগ টরবেগ আর কি যেন বলি, আমি অত ভালো সায়েন্স বুঝি না, তোমরা বুঝে নিও। তো যখন হচ্ছে ছোড়া হয় তখন ওইটা হচ্ছে মায়াল প্রাপ্ত হয়, এবং এই মায়ালটা পারিপার্শ্বিক প্রভাবে আস্তে আস্তে কমতে থাকে এবং এই বস্তুটা আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। এই পারিপার্শ্বিক প্রভাবগুলো কি? মধ্যাকর্ষণ শক্তি, এয়ারের হচ্ছে একটা ঘনত্বের ব্যাপার স্যাপার আছে, এই সব কিছুর কারণে এটা পড়ে যায়। এই কথাগুলো যদি তোমাকে বলতো তাহলে নিউটনকে কি তোমার কোনো সায়েন্টিস্ট মনে হইতো? বা আমাদের যে হচ্ছে আধুনিক যত সায়েন্টিস্ট আছে কাউকেই তোমার সায়েন্টিস্ট মনে হইতো না। তাদেরকে জাস্ট মনে হইতো তারা হচ্ছে কালেক্টর। আগে যারা বলে গেছেন সেই জিনিসগুলো কালেক্ট করে আর একটু গুছিয়ে ফিনিশিং মেরে দিস। এই জন্যই বলা হয় যে পৃথিবীর কোনো কিছুই একজন বিজ্ঞানী আবিষ্কার করে নাই, অনেকজন বিজ্ঞানী আবিষ্কার করছে, কিন্তু লাস্ট ফিনিশিং যে দিয়েছে তাকেই আমরা সায়েন্টিস্ট হিসেবে ধরে নিই বা ওই জিনিসটার ক্রেডিটটা দিয়ে দিই। তো এই বিষয়গুলো বললে আমাদের ফিজিক্স বলো বা সবগুলো সাবজেক্টই যদি এইভাবে হচ্ছে বলে বলে পড়াতো তাহলে না আমাদের পড়াশোনাটা আরও বেশি ইন্টারেস্টিং হইতো। তুমি হচ্ছে একটা ভিশন নিয়ে আগাইতে পারতা যে না
আমার পরেও কোনো ইনফরমেশন আসতে পারে, দেখি সেটা ইনভেন্ট করা যায় কিনা। তো আনফর্চুনেটলি এগুলো তো আর হয় না, কি আর করার। আমরা এটা মুছে ফেলি। এই জিনিসগুলো তুমি হচ্ছে পাবা আমাদের বইগুলোতে, তো পাবা না। একজন বিখ্যাত রাইটার আছে, তার নাম হচ্ছে আইজাক আসিমভ। তিনি অনেক সায়েন্স ফিকশন বইও লিখছেন, আবার এই টাইপের বইও লিখছে, মানে হচ্ছে তোমার সায়েন্সের হিস্ট্রি টাইপের। তো তুমি চাইলে এগুলো পড়তে পারো। উনি অনেক অনেক বায়াসড। উনি কি করছে, এই যে এখানে যে মুসলিম স্কলারটা যে ব্যাখ্যাটা দিছিল সেইটা আবার মেনশন করে নাই, সরাসরি হচ্ছে গ্রিক থেকে লাভ দিয়ে হচ্ছে চলে আসছে রেনেসাতে, বা হচ্ছে তারপরে আধুনিকে চলে আসছে। তো এই যে মুসলিম যে সায়েন্টিস্টরা এই ব্যাখ্যাটা দিলেন, তার নাম কি বলতো, বলতে পারবা কেউ? যে এই তীরের গতির ব্যাখ্যা দিয়েছিলেন একজন মুসলিম সায়েন্টিস্ট। আচ্ছা, একটা হিন্টস দিলে পারবা বলতে। তার নামে একটা হসপিটাল আছে, ইবনে সিনা। হ্যাঁ, আমরা তো অনেকে চিনি না যে ইবনে সিনা কোনো মানুষ, আমরা মনে করি ইবনে সিনা মানে হসপিটাল, তাই না? আচ্ছা যাক, ইবনে সিনা এই ব্যাখ্যাটা দিছিলেন। অনেক ট্যালেন্টেড একজন মানুষ, মানে তার বইয়ের উপর বেস করেই আধুনিক চিকিৎসা শাস্ত্র। তিনি আবার ফিজিক্স নিয়েও কথা বলছে, আবার ম্যাথ নিয়েও কথা বলছে। হ্যাঁ, মানে অদ্ভুত মানুষ। তাহলে এই যে কার্ডিনাল নাম্বারকে আমরা আর কি নামে ডাকতে পারি, কাউন্টিং নাম্বারকে আমরা আর কি নামে ডাকতে পারি? ন্যাচারাল নাম্বার। তোমার পরীক্ষায় মডিফায়ারের জীবনও বলবে না ইউজ এ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তোমার পরীক্ষায় জাস্ট এইগুলোই বলবে, হয় হচ্ছে নিউমারিক কোয়ান্টিফায়ার, নিউমারালস, বা হচ্ছে কার্ডিনাল নাম্বার। এখানে অনেক ইনফর্মাল কথাবার্তা বললাম, ফিজিক্সের বিষয় আসছে, ম্যাথের বিষয় আসছে। আমি চাইলে এগুলো অ্যাভয়েড করে দিতে পারতাম, কিন্তু এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আমরা সবাই তো আসলে একটা বাজে এডুকেশনের মধ্যে আছি, যতই অস্বীকার করি না কেন। এইভাবে না স্টুডেন্টের অনেকের ভেতরেই না অনেক ভিশন থাকে, বা অনেক হচ্ছে কোয়ালিটি থাকে, ওই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এই টাইপের জিনিসগুলো বললে না, তখন সে রিয়েলাইজ করতে পারে যে না, আমার হচ্ছে পাঠ্যপুস্তক থেকে বাইরেরও অনেক বিষয় জানার আছে, জানতে হবে, কারণ এই জিনিসগুলোই তোমাকে ভবিষ্যতে আগায় দিবে। এখন নিউমারিক কোয়ান্টিফায়ার কারা? আমরা এই যে 1 2 3 4 এগুলাকে আমরা বলতে পারি, কিন্তু এটা পরীক্ষাতে যখন মডিফায়ার আসবে না, তুমি সংখ্যায় লিখতে যাবে না, বুঝছো? পুরোপুরি হচ্ছে স্পেল করে লিখবা। এটা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? ধরো আমি যদি বলি আই হ্যাভ 2 শার্টস, শার্টসটা হচ্ছে নাউন, তাই না? সেটাকে ও মডিফাই করলো না, তাই ওকে আমরা কি বলতে পারি? টুটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তারপর নিউমারিক কোয়ান্টিফায়ারের পরে আমরা পাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার। ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার ডেমনস্ট্রেট করার মানে কি বলতো ভাইয়ারা? আচ্ছা, আমরা যদি এইভাবে কোনো সেন্টেন্স লিখতাম যে 2 ইজ এ নাম্বার, তখন 2 কি হতো? 2 কোন পার্টস অফ স্পিচ হতো? নাউন হতো। তো সেন্টেন্সের উপর অনেক কিছু ম্যাটার করে, এই জিনিসটাও একটু খেয়াল রাখবা। এবার বলো, ডেমনস্ট্রেট করার মানে কি? মানে কোনো কিছু পরিদর্শন করা, দেখানো, তাই না? আর কোয়ান্টিফায়ার মানে কি? সংখ্যা বা পরিমাণবাচক কোনো কিছু। তাহলে ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার কি হবে? একটা সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আইডিয়া দিবে, এবং বস্তুটা কোথায় আছে সেটা আমাদেরকে ডেমনস্ট্রেট করিয়ে দিবে বা দেখিয়ে দিবে। এরকম কি ওয়ার্ড হতে পারে একটু বলো তো? একই সাথে দুইটা ইনফরমেশন দেয় যে বস্তুটা কোথায় আছে এবং সংখ্যায় কিরকম হতে পারে। যেমন ধরো হচ্ছে এই বস্তুটা, এই কলমটা ধরো আমি হচ্ছে এইখানে রাখলাম, এটা কোথায় আছে একটু অনুমান করে বলো তো। মানে কতটুকু দূরত্বে আছে একটু অনুমান করে বলো। হ্যাঁ, একটু অনুমান করে বলো। 1 মিটার? আমি তো মিটার চিনি না, ফিটে বলো তো একটু। হ্যাঁ হ্যাঁ, আর কে কোনো অ্যান্সার দিবা? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমি এখানে একটা কলম রাখলাম, রেখে বললাম এটা কতটুকু দূরত্বে আছে, তুমি হচ্ছে স্কেল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলা, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আমাদের ব্রেইনের। আমাদেরকে যখনই কোনো প্রশ্ন করা হয় আমরা দৌড় মারি উত্তর খুঁজতে, কিন্তু কখনো জাজ করি না যে প্রশ্নটা ঠিক আছে কিনা। আসলে প্রশ্নটাই ভুল। আমি যদি বলি এটা কতটুকু দূরত্বে আছে, তুমি জীবনে বের করতে পারবা না। কেন বের করতে পারবা না? আমি তো বলিই নাই কোত্থেকে, তাই না? তোমরা যখন হচ্ছে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করো, তখন কি করো? একটা ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস দিয়ে তারপরে না হচ্ছে এইখান থেকে তুমি মেজার করো, তাই না? তার মানে আমাদের একটা মূল বিন্দু লাগে না?
একটা পার্সপেক্টিভ লাগবে না যে এইখান থেকে কতটুকু দূরে। এখন কলমটা যদি ধরো আমি আমার দিক থেকে আমি কাছেই রাখলাম, তাহলে একটা কলম আমি কি বলবো দিস, আর তুমি কি বলবা তোমার থেকে তো দূরে, তুমি কি বলবা দ্যাট। এখানে যদি 2-3টা থাকে তাহলে আমি কি বলবো দিস, আর তুমি কি বলবা দোজ। আমরা যখনই দ্যাট বলি তখন আমরা এটা বুঝি যে একটা বস্তু এবং একটু দূরে আছে। তাহলে 2টা ইনফরমেশন আসলো না, একদম পুরা কারেক্ট ইনফরমেশন আসে না, কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন তো পাওয়া যায়। দিস বললে আমরা কি বুঝি যে কাছে আছে এবং একের চাইতে বেশি আছে, তাহলে 2টা ইনফরমেশন আসে। তো এই ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার হচ্ছে এই 4টাই, একটা হচ্ছে দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপর হচ্ছে দিস, আর কি দোজ। এই 4টা কি আমরা বলবো ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার, একই সাথে 2 ইনফরমেশন দেয়। তোমরা ছোটবেলায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ছো না? প্রশ্ন হচ্ছে ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাদের ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্স তেমন কিছুই না, ডিফারেন্সটা হচ্ছে ব্যবহারে, কিন্তু দেখতে একই রকম। ধরো আমরা একটু যদি লিখি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই সেম ইকুয়েটাই, দিস দ্যাট, তারপর হচ্ছে দিস, আর হচ্ছে তোমার দোজ। ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার কোন পার্টস অফ স্পিচ বলো তো? অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মধ্যেই তো আমরা পড়তেছি, তাই না? আমরা ব্র্যাকেটে একটু অ্যাডজেক্টিভ লিখে নিলাম। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কোনো অ্যাডজেক্টিভ? সে হচ্ছে প্রোনাউন, লিখিয়ে দিছি আমরা এখানে। তাহলে ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো। কিভাবে? যেমন ধরো আমরা যদি লিখি যে দিস বুক ইজ মাইন, এখানে দেখো বুকটা কি নাউন না? এখন এই নাউনটা সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না দিস বুক, বা নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি বা ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার বলি। আমরা সেম জিনিসটাকে যদি এইভাবে লিখি যে দিস ইজ মাই বুক, তখন একটু খেয়াল করো তো ভাইয়ারা যে ইজ হচ্ছে ভার্ব, তাই না? ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। সাবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হয়, তাহলে এটা কি নাউন না প্রোনাউন? প্রোনাউন। তাহলে এই ক্ষেত্রে এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এটা কি হবে? ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার। এবার বলো তো ভাইয়ারা, মডিফায়ার এক্সামে কোনটা আসা উচিত, ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার নাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার, কারণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো কাউকে মডিফাই করে না। তাহলে এটা কি আসা উচিত? কিন্তু আমাদের বোর্ডে আসছে, বোর্ডে এরকম কোয়েশ্চেন আসছে যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু ইউজ করা লাগছে আবার এগুলোই। তো আমাদের বোর্ডই হচ্ছে জানে না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ারের ভেতরে ডিফারেন্স। এই ধরনের ভুল যদি বোর্ড কোয়েশ্চেনে আসে, আমাদের আসলে কিছুই করার নাই, সেন্টেন্সে যেটা ম্যাচ করে অ্যান্সার দিয়ে আসবা। বোঝা গেছে? অ্যান্সার দিয়ে আসবা। এটা একটা বাজে দিক বলতে পারো আমাদের বোর্ডের। একবার কি হয়েছে 2018-19 দিকে, বোর্ড এক্সাম, এইচএসসির ফিজিক্স এক্সাম। তো বোর্ডের একটা রুল হচ্ছে যে ভুল কোয়েশ্চেনে কেউ যদি অ্যান্সার করে তাকে ফুল মার্কস দিতে হবে। তো ওরা হচ্ছে কি করছে, 25 মার্কসের কোয়েশ্চেন ভুল দিছে ম্যাথে। এখন এই ভুলটা এতটাই হচ্ছে কমপ্লিকেটেড ভুল ছিল, সবাই এটা ধরতেও পারে নাই। যারা ফিজিক্সে ভালো তারা এগুলো ধরতে পারছে ভালো। তারা কি করছে, অল্টারনেটিভগুলো হচ্ছে অ্যান্সার করছে। অল্টারনেটিভগুলো অ্যান্সার করতে যেয়ে তারা কি করছে, কিছু কিছু ছোটোখাটো ভুল করে ফেলছে, এই জন্য তাদের মার্কস কমে গেছে। আর যারা ফিজিক্স কম বুঝে তারা ওই ভুল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করছে, তারা ভাবছে এটা সঠিক। তো তারা ভুল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করছে, তারা পাইছে ফুল মার্কস। আর যারা হচ্ছে বুঝছে ফিজিক্স ঠিক মতো, তাদেরই মার্কস খোয়া গেছে। তো আমাদের বোর্ড হচ্ছে অনেকটা লটারি সিস্টেমের মতো, তুমি এসএসসি এইচএসসি দিয়ে আসবা, তারপরে হচ্ছে দোয়া দুরুদ পড়বা, কি হয় রেজাল্ট পরে দেখা যাবে। কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু এরকম না, অ্যাডমিশন টেস্টে তুমি যা পারবা তাই হবে। কেন? কোয়ালিটি ছাড়া অনেকে এসে এগুলো চাপা মারে, পুরাই চাপা, যে আমি তো পড়াশোনা করিই নাই, এমনি এমনিতে গেছি, এমনি এমনিতেই হয়ে গেছে। ফাতরামি কথাবার্তা, এগুলো কখনো বিলিভ করবা না। পড়াশোনা করেই এগুলো অ্যাচিভ করা লাগে। বুয়েটে ফার্স্ট হয়েছে, পড়াশোনা না করে হয়েছে না, ফাইজলামের কথা জায়গা পায় না। হ্যাঁ, এগুলো সব উদ্ভট সব কথাবার্তা, এগুলো কখনোই কানে নিবা না। তাহলে ডিফারেন্সটা বুঝছো ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের? আচ্ছা।